আমরা নীল সাদা রংকে সরিয়ে গেরুয়া সাদা তো করছি না। আমাদের বিচারধারার মধ্যে আমরা রাজনৈতিক হিংসা পছন্দ করি না, এটা আমাদের ভাবধারার মধ্যে না। এই যে বিএমডাব্লিউ কারখানা এসেছিল, কলকাতায় এসেছিল সব থেকে আগে, কিন্তু বিএমডাব্লিউ কলকাতায় করলো, পশ্চিমবঙ্গে কারখানা করলো না। কেন করলো? যেহেতু আমি আন্ডারস্ট্যান্ডিং এ রাজি হইনি, সেহেতু নির্দল প্রার্থীকে ছাপ্পা দিয়ে দ্বিতীয় করা হয়েছিল। সব লাইনে গেছিল, ভোট পড়ে গেছে, ভোট পড়ে গেছে, ভোট পড়ে গেছে, ভোট পড়ে গেছে, যে কোনো কাউকে জিজ্ঞাসা করো। এই লার্জার দেন লাইফ, এই যে মমতা ব্যানার্জির রবীন্দ্রনাথ এবং মনীষীদের চেয়ে যেটা ছিল, সেটা এবারে বদল হয়েছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ফল ঘোষণার পর আমরা যেমনটা দেখলাম যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন হলেন, তো সেই খবরটা যখন আপনার কাছে প্রথম পৌঁছায়, আপনার রিয়াকশনটা কেমন ছিল? কারা এই জিনিসটা করেছে বলে মনে হচ্ছে? পুলিশের উচিত মদন মিত্রকে অ্যারেস্ট করা। পুলিশের উচিত মদন মিত্রের যে কামারহাটিতে হ্যান্ডস আছে আনোয়ার খানকে অ্যারেস্ট করা। ওর ওই গঙ্গার ধারে যে ঘর আছে, একটা ছোট্ট জায়গা আছে, ওখানে কত মানুষকে হত্যা করে, কুপিয়ে কুচি কুচি করে রক্তটা গঙ্গায় ফেলে দিয়ে মাংসগুলোকে ভ্যাটের মধ্যে ফেলে দেওয়া, এই ঘটনা ঘটেছে। তদন্ত হওয়া উচিত বাম আমল থেকে নিয়ে। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। রাজ্যে এখন নীল সাদা ঝড় নয়, বরং তার বদলে গেরুয়া ঝড় বইছে। প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছেন শুভেন্দু অধিকারী। আর রাজ্যের এই পালা বদলের পরেই কার্যত একেবারে কাচের ঘরের মতো ভেঙে পড়েছে রাজ্যের এককালীন শাসক দল তথা বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। নবীন থেকে প্রবীণ বহু নেতার এখন রয়েছেন জার্সি বদলের লাইনে। অনেকেই নিজের চাপা ক্ষোভ উগরে দিচ্ছেন, চাপা নেতৃত্বের বিরুদ্ধেও চাপা ক্ষোভ উগরে দিচ্ছেন, অনেকে সরাসরি একদম কিন্তু পরিবর্তনের কথাটাই বলছে। আর এই রাজনৈতিক পালাবদল, এই দল বদলের পালাবদল এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের যে ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ সমীকরণ, আজ সেই সব নিয়েই আমরা কথা বলি। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। নমস্কার দাদা, এবং সবার প্রথমেই জানাবো কংগ্রাচুলেশনস দলের জয়ের জন্য। ধন্যবাদ। আচ্ছা, এখন পরিবর্তন হয়েছে সদ্যই, এই পরিবর্তনের হাওয়াটা কেমন বইছে? মানুষজন কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে এই পরিবর্তনে বলে মনে হচ্ছে? প্রত্যেকটি সরকারি কর্মচারী থেকে মানুষ 92% ভোট যখন পড়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে লোকে যেভাবে যা করছে, এটাতেই বোঝা যাচ্ছে। কাউন্টিং হলের মধ্যে থাকা কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ দুপুর 3টের পরে যখন জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, আপনারা আমাদের মুক্তি দিয়েছেন, আমাদের মানুষ বলে মনে করা হতো না, আমাদের কুকুর ছাগল শেয়াল হিসেবে মনে করা হতো। যখন দমকল কর্মীগুলো উপস্থিত, তারা যখন দাঁড়িয়ে কাঁদছে এবং হাত জোড় করে কাঁদছে যে আপনারা মুক্তি দিয়েছেন আমাদেরকে। একজন সরকারি কর্মচারীর মাইনে 40,000-এর থেকে বেশি বাড়তে চলেছে 7th পে কমিশন যখন লাগু হবে তখন। সেখানে দাঁড়িয়ে আজকে পরিবর্তনের হাওয়া আপনার সামনে দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ধরে ওয়ার্ক অর্ডার বেরিয়ে থাকা এই রাস্তাগুলো, এখানটাতে জল জমে থাকে। গতকাল এসে এই সমস্ত জেসিবি দিয়ে রাস্তা ভাঙা হচ্ছে, নতুন রাস্তা তৈরি হবে। সরকার পরশু শপথ গ্রহণ করেছে, গতকালকের থেকে কাজ আরম্ভ হয়ে গেছে। পিডব্লিউডি এবং পৌরসভা নড়ে চড়ে বসেছে। আপনি গার্ডেন রিচ ফ্লাইওভার দিয়ে যান, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি এখন ভারতবর্ষের মধ্যেই আছেন। ওটা ভারতবর্ষের বাইরে থাকা ওই তথাকথিত তৃণমূলের নেতার মিনি পাকিস্তান নেই। এইটা পরিবর্তন যে আজকে শপথ নিয়ে আজকে ডিজি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জেলার এসপি, এসএসপি সবার সাথে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। আজকে 5 জন মন্ত্রী শপথ নিতে যাচ্ছেন, নিজের ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে নিতে যাচ্ছেন। এইটা পরিবর্তন। বিভিন্ন যে ঘোষণা অলরেডি হয়ে যাচ্ছে, এইটা পরিবর্তন। সবকা সাথ সবকা বিকাশ, মোদির গ্যারেন্টি, এবং অন্যান্য রাজ্যে যে পরিবর্তন। আমরা নীল সাদা রংকে সরিয়ে গেরুয়া সাদা তো করছি না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রাস্তায় ব্ল্যাক অ্যান্ড ইয়েলো অথবা হোয়াইট অ্যান্ড ইয়েলো, এটা একটা বৈজ্ঞানিক
রং একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং একটা অ্যাট্রাকটিভ কালার। নীল সাদাটা সাইন্টিফিক নয় ট্রাফিকের জন্য। তো সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 20টা বিজেপি শাসিত রাজ্যে যা হয়েছে, এনডিএ শাসিত রাজ্যে যা হচ্ছে সেভাবেই হচ্ছে। আচ্ছা, তৃণমূলের হারের পর এক এক নেতা বিদ্রোহী হয়ে উঠছে। কোহিনূর মজুমদার, রিজু দত্ত, সবার মুখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীর শোনা যাচ্ছে। এ নিয়ে কি বলবেন? দেখুন, এটা ওদের দলের মধ্যেকার ব্যাপার, এই নিয়ে তো আমাদের বলার কোনো বক্তব্য নেই। মানুষ আমাদের বহুমত দিয়ে প্রচন্ড সমর্থন দিয়ে 206টা আসন আর একটা ফলতার উপনির্বাচন বাকি আছে, ওটাও আমরা জিতবো, তাতে 7 হবে, 207। আমাদের ওদের দলের মধ্যে কি চলছে না চলছে তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, রিজু দত্ত সংবাদ সংস্থা এএনআই কে দেয়া একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে গত 6ই মে যেদিন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুন হন, সেদিন যদি শুভেন্দু অধিকারী প্রতিশোধের ডাক দিতেন তাহলে বাংলা জুড়ে প্রায় 5000 তৃণমূল কর্মী মারা যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তিনি আইন হাতে না তুলে নিয়ে শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন। আপনার কি মনে হয় যদি রাজনৈতিক পালাবদল না হতো তাহলে রিজু দত্তের মুখে কি এই বক্তব্য শোনা যেত? না, রাজনৈতিক পালাবদল যদি না হতো তাহলে এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির একজনও কার্যকর্তা, 1000 কার্যকর্তার যে প্রাণ এতক্ষণে চলে গিয়ে থাকতো, সেটা ভেবে আমাদের গা শিউরে উঠছে। কিন্তু প্রধানমন্ত্রীর একদম পরিষ্কার নির্দেশিকা এবং আমার নেতা, আমার রাজ্য সভাপতি অটল বিহারী বাজপেয়ীর শিষ্য, যে অটল বিহারী বাজপেয়ীর বাংমিতা যার মধ্যে আছে, যার ভাব শিষ্য শ্রমিকদা, অটল বিহারী বাজপেয়ীজি, আডবাণীজি এবং আমাদের বিচারধারার মধ্যে আমরা রাজনৈতিক হিংসা পছন্দ করি না, এটা আমাদের ভাবধারার মধ্যে না। যার দেখবেন এই হরতাল ডাকা, স্ট্রাইক, এগুলো বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, বিজেপির কোনো শ্রমিক ইউনিয়ন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই। কারণ ছাত্র রাজনীতি, শ্রমিকদের অধিকার, ছাত্রের অধিকার, তার মধ্যে রাজনীতি ঢুকুক, এটা আমরা চাই না। স্ট্রিক্ট নির্দেশিকা ছিল এই বার্তা ইনভেস্টার্সদের কাছে যেতে হবে। কারণ যদি হিংসাটাই চলতে থাকে, এই লুপহোলের মধ্যেই যদি আমরা পড়ে যাই, তাহলে ইনভেস্টার্স আসবে না। যে পশ্চিমবঙ্গ একসময় 25% কন্ট্রিবিউট করতো, 33% কন্ট্রিবিউট করতো, 1/3 কন্ট্রিবিউট করতো, 1/4 কন্ট্রিবিউট করতো, সেই পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন 3%-এ নেমে গেছে। তাহলে অর্থনীতিকে তুলতে গেলে, জিডিপিকে তুলতে গেলে, পার ক্যাপিটা ইনকামকে তুলতে গেলে, পারচেজিং পাওয়ারটাকে বাড়াতে গেলে আমাদের তো এখানে ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা আছে, শিল্পের প্রয়োজনীয়তা আছে, কর্মসংস্থানের প্রয়োজনীয়তা আছে। ভাতা দিয়ে তো সংসার চলে না, ভাতা দিয়ে বড়জোর 1 দিন চলবে, তো বাকি 29 দিন। তো এগুলো করতে গেলে পরে এই স্ট্রিক্টনেসটা দরকার। এটা আমাদের নেতৃত্বের দাবি, আমাদের সবার দাবি। আমরা তাই জন্যে পোস্টপোল ভায়োলেন্স হতে দিচ্ছি না, হতে দিইনি, হতে দেব না। আপনারা যেটাকে বললেন যে ভাতা দিয়ে সংসার চলে না, কিন্তু বিজেপি সরকারও কিন্তু ক্ষমতায় আসার আগে মহিলাদের জন্য 3000 টাকা এবং যুবদের জন্য 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তো এক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কি বলবেন? একটা সহযোগিতা আর চিরকাল শুধু সহযোগিতার ওপরেই নির্ভরশীলতা, দুটোর মধ্যে তফাৎ আছে। ভাতা অন্যান্য রাজ্যেও দেওয়া হয়, কিন্তু তার সাথে সাথে সেখানে শিল্পায়নও হচ্ছে। আপনি বিগত 15 বছরে একটা ফ্যাক্টরির ফিতে কেটেছেন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, সেটা আপনি দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ, ডায়মন্ড হারবারের মধ্যে মিটিয়া বুরুজ আছে, বজবজ আছে, মহেশতলা আছে, এগুলো নন ইন্ডাস্ট্রিয়াল বেলস। একসময় বড় বড় ইন্ডাস্ট্রিজ ছিল, মিটিয়া বুরুজের কেশোরাম কটন মিলস বিখ্যাত, বাম আমলে বন্ধ হয়ে গেছিল। একাধিক ইন্ডাস্ট্রি ডায়মন্ড হারবারে বন্ধ হয়ে গেছে, সেগুলোকে চালু করা কখনো কোনো প্রচেষ্টা, কখনো কোনো কথা কখনো শুনেছেন? দমদমের জেসপ বা ডানলপ, এগুলোকে চালু করার কথা। সিঙ্গুরে কোনো কিছু প্ল্যানিং করা। এই যে BMW কারখানা এসেছিল, কলকাতায় এসেছিল সব থেকে আগে, কিন্তু BMW কলকাতায় করলো, পশ্চিমবঙ্গে কারখানা করলো না। কেন করলো? এই যে এখন আমরা আস্তে আস্তে কনভেনশনাল এনার্জির বাইরে গিয়ে এই যে আমরা ইলেকট্রিক কারস এর দিকে যাচ্ছে, পশ্চিমবঙ্গে তো হিন্দুস্তান মোটরস ইত্যাদিগুলো ছিল, সিঙ্গুরের কারখানা তৈরি হওয়ার কথা হয়েছিল। তাহলে তার
মানে এটা এই পশ্চিমবঙ্গে কেন হতে পারলো? ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক বাইকস, এগুলোর ম্যানুফ্যাকচারিং পশ্চিমবঙ্গে কেন হতে পারছে না? হুম। এগুলো প্রশ্ন থাকবে, সেইগুলোই আমরা করতে চাই। আচ্ছা, রিজু দত্ত চৌঠা মে কার্যত সমাজ মাধ্যমে একেবারে নাম করেই বলেছিলেন যে চৌঠা মে তার শ্বশুরবাড়ির উপর যখন অ্যাটাক হয়, তিনি তৃণমূলের কোনো শীর্ষ নেতৃত্বকে ফোন করে পাননি, তিনি আপনাকে ফোন করেন এবং আপনি যথাযথ ব্যবস্থা নেন। সেই মুহূর্তটা কেমন ছিল যখন আপনার কাছে ফোন এলো, আপনি ব্যবস্থা নিলেন, তারপর কি হলো? আমাকে যখন রিজুদা ফোন করে বললেন তার 75 বছর বয়সী বৃদ্ধ শ্বশুরের ওপর কেউ হামলা করছে, এবার আমি খোঁজ নিয়ে দেখলাম যে তারা বিজেপির কার্যকর্তা কেউ নয়, তাদেরই পারিবারিক আত্মীয় স্বজন বিজেপির ঝান্ডা নিয়ে, বিজেপির নাম নিয়ে এই কাজগুলো করছে। আজকে যারা 4 তারিখে বিকেল 4টের পরে সদ্য বিজেপি হয়ে যদি তৃণমূলকে পেটায়, তারা বিজেপির কার্যকর্তা, আর অরিজিনাল বিজেপির কার্যকর্তা তাদেরকেও পেটাচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুদিন পরে তো তারা ঢুকে সেই লুম্পেনাইজেশন অফ পলিটিক্সটাই হয়ে যাবে। এটা তো আমার নেতারা চায় না, শ্রমিক দা চান না, রাহুল দা চান না, সুকান্ত দা চান না, শুভেন্দু দা চান না, দিলীপ দা চান না, কেউ চান না, আমার প্রধানমন্ত্রী চান না। তাহলে আমি সেটা কেন হতে দেব? তবে যখন সোনারপুরের পুলিশ গেল, তখন আমার অভিজিতের কথাটা খুব মনে পড়ছিল। তখন আমার রাজেশের কথাটা, আমার তাপস, আমার ত্রিলোচন, আমার 350 আমাদের যে ভাইগুলো চলে গেছে, দাদারা চলে গিয়েছে, তাদের কথা মনে পড়ছিল এবং একটু অসহায় বোধ হয়েছিল যে সেদিন যদি আমি এটা করতে পারতাম, যদি জানতাম। এটা ছিল রক্তের হোলি দেখেছি, রক্তের হোলি খেলতে দেখেছি। আর কোনো মায়ের কোল খালি হোক, এটা আমরা কখনোই চাইব না। কিন্তু তার মানে এটা নয় যে যারা এই কাজগুলো করেছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাটা নেওয়া হবে না। 21-এ যে সমস্ত কুন্তলকে যেভাবে মারা হয়েছিল রায়গঞ্জে, যেভাবে বাবলু তাকে থানায় নিয়ে গিয়ে তারপরে সে মারা যায়, আইনত এই প্রতিটা ব্যবস্থা হবে। যেভাবে আমাকে বিধান বিশ্বাস, উত্তর দমদমের চেয়ারম্যান, চন্দ্রিমা ভট্টাচার্যের বোধহয় সম্পর্কে বোনের স্বামী বা কিছু একটা কোনো একটা আত্মীয়তা আছে, নিমতার গুন্ডাদেরকে নিয়ে এসে কলকাতা কর্পোরেশন নির্বাচনে 86 নম্বর ওয়ার্ডে আছড়ে আছড়ে মেরেছিল এবং ভোট লুট করেছিল। শুধু তাই নয়, যেহেতু আমি আন্ডারস্ট্যান্ডিং এ রাজি হইনি, সেহেতু নির্দল প্রার্থীকে ছাপ্পা দিয়ে দ্বিতীয় করা হয়েছিল। এবং কোনো সাধারণ মানুষকে, এলাকার, আপনি পাড়ার যে কোনো বাড়িতে চলে যান, কে ভোট দিয়েছিল আপনি জিজ্ঞাসা করুন। 21-এর কর্পোরেশন নির্বাচনে কেউ ভোট দিতে পেরেছিল কিনা? সব লাইনে গেছিল, ভোট পড়ে গেছে, ভোট পড়ে গেছে, ভোট পড়ে গেছে, ভোট পড়ে গেছে, যে কোনো কাউকে জিজ্ঞাসা করে। এর আইনি ব্যবস্থা হবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ইস্তফা দেননি, তার কথায় তিনি হারেননি, তিনি ইস্তফা দেবেন, ইনি কি বলতেন? না, আর তো মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিল কি না দিল তাই নিয়ে কিছু এসে যায় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, 17 লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গভর্নর সাহেব তার নিজের ক্ষমতায়, সংবিধানের ক্ষমতায় ডিসলভ করে দিয়েছেন, নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়ে নিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ইজ হিস্ট্রি পাস্ট, উনি কি করেছেন না করেছেন। আর পদত্যাগটা হচ্ছে আত্মসম্মান বোধ যুক্ত মানুষ যারা হয় তারা এটা করে। পদত্যাগ বাজপেয়ীজি করেছিলেন, পদত্যাগ ডক্টর মনমোহন সিং করেছিলেন, পদত্যাগ বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন। পদত্যাগ পশ্চিমবঙ্গের কেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মুখ্যমন্ত্রী, যে কোনো প্রধানমন্ত্রী এটা করে থাকেন। এটা নিয়ম, অলিখিত একটা সৌজন্যতা বোধ। রাজনীতিতে সবকিছু সংবিধান বা সবকিছু জীবনে লেখা থাকে না। সংবিধানে লেখা নেই যে রোজ আমাকে ঘুম থেকে উঠে দাঁত মাজতে হবে, সংবিধানে লেখা নেই যে আমাকে রোজ ঘুম থেকে উঠে আমাকে মুখ চোখে জল দিতে হবে। কিন্তু এগুলো একটা প্র্যাকটিস। ঠিক তেমনি হাইজিনিক প্র্যাকটিস, তেমনি রাজনৈতিক হাইজিন হচ্ছে পদত্যাগ করাটা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। বিজেপির শপথ গ্রহণের দিনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী, অতি বামপন্থী এবং জাতীয়তাবাদী দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন জোট বেঁধে বিজেপিকে সরানোর জন্য, ইনি কি বলবেন?
তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট তো অলরেডি আছে, ইন্ডি জোটের মধ্যেই তো সবাই আছে। ইন্ডি জোটের মধ্যে কংগ্রেসও আছে, সিপিএমও আছে, তৃণমূলও আছে। তো নতুন করে কি জোট বাঁধবে? কিসের জোট বাঁধবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতন লোকেরা, নেতারা আছে, একেবারে ডক্ট্রিন প্রিন্সিপাল কমিউনিস্ট পার্টি। দোলা সেন, পূর্ণেন্দু বসু, এরা কারা? শ্রীরামপুরের ক্যান্ডিডেট হয়েছিল যে, তারা কারা? বাম, অতিবাম তো অলরেডি আছে, তার দলের ভেতরেই আছে। ওই জন্য রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম করলেন, যে গান ফান গাইলেন, অত নাটক করলেন। জীবনে প্রথমবার অত বড় রবীন্দ্রনাথের একটা ছবি। আপনি যতদিন ক্ষমতায় ছিল ততদিন দেখুন তো রবীন্দ্রনাথের ছবিটা কতটা বড় ছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা কত বড় ছিল। এই লার্জার দ্যান লাইফ, এই যে মমতা ব্যানার্জির রবীন্দ্রনাথ এবং মনীষীদের চেয়ে যেটা ছিল, সেটা এবারে বদল হয়েছে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো এগুলোতে করেছেন। তার সামনের সারিতে কারা বসেছিল? ওই নো ভোট টু বিজেপি পাবলিক যারা ছিল তারা ছিল, যারা অতি বাম ছিল তারাই বসেছিল। নতুন কি আছে? এগুলো নাটক, এগুলো ওটা করেও কোনো লাভ হবে না। আচ্ছা, ওটা করলে মমতা বন্দ্যোপাধ্যায় যে 80টা সিট পেয়েছে, ওই 80টা 8-এ নেমে আসবে। যে আপনি যেমনটা বললেন, বিজেপি রক্তের হোলি কখনোই চায় না। তো সেখানে দাঁড়িয়ে ফল ঘোষণার পর আমরা যেমনটা দেখলাম যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন হলেন। তো সেই খবরটা যখন আপনার কাছে প্রথম পৌঁছায়, আপনার রিয়াকশনটা কেমন ছিল? কারা এই জিনিসটা করেছে বলে মনে হচ্ছিল? একটা হতবাক। আমরা জিতেছি। দেখুন, যখন চন্দ্রদা খুন হয়েছে তখন আমি যাদবপুরে, আমাদেরই কার্যকর্তা, তাদের নামে সে জল বিক্রি করে, বেচারা জলের গাড়ি নিয়ে জল বিক্রি করতে গেছে, তাকে নামে ফলস কেস দিয়ে তাকে ঢুকিয়ে দিয়েছে, তাকে ছাড়াতে গেছি। সোনারপুরে পার্টি অফিস দখল হয়েছে তৃণমূলের, সেই পার্টি অফিস ছাড়িয়ে দিয়েছি। সোনারপুর, যাদবপুর, বারুইপুর, এই চত্বরগুলোতে আমার প্রার্থীকে পুলিশ মারতে মারতে নিয়ে চলে গেছে। কার কিসের কমপ্লেন কেউ জানে না। ওই সময়টাতে চন্দ্রদার, মানে আমরা জিতেছি না আমরা হেরেছি, আমি তখন ওই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। একটা বিভীষিকা, একটা শখ, একটা বিরাট বড় শখ। যেটা কি, তারপরেই যখন দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ডিটেলস দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ, খবর নিলাম। ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে কারা কারা বেরোলেন, শুভাশিস চক্রবর্তী থেকে আরম্ভ করে কারা বেরোলেন। মদন মিত্রর লাইভের কথাটা মনে পড়লো, যে তার আগের দিনকে মদন মিত্র লাইভে সেই কথাগুলো বলল। পুলিশের উচিত মদন মিত্রকে অ্যারেস্ট করা। পুলিশের উচিত মদন মিত্রের যে কামারহাটিতে হ্যান্ডস আছে, আনোয়ার খানকে অ্যারেস্ট করা। কারণ আনোয়ার খানের জায়গায় বাম আমলেও আনোয়ার খান সিপিএম ছিল, তৃণমূল আমলে আনোয়ার খান তৃণমূল হয়ে গেছিল। এবং ওর ওই গঙ্গার ধারে যে ঘর আছে, একটা ছোট্ট জায়গা আছে, ওখানে কত মানুষকে হত্যা করে, কুপিয়ে কুচি কুচি করে, রক্তটা গঙ্গায় ফেলে দিয়ে মাংসগুলোকে ভ্যাটের মধ্যে ফেলে দেওয়াই ঘটনা ঘটেছে। তদন্ত হওয়া উচিত বাম আমল থেকে নিয়ে। এই ধরনের লোকেরা, এরা যুক্ত আছে কিনা, শুভাশিস চক্রবর্তী, এরা কি করছিল, কারা জড়িত আছে এর মধ্যে, এর তদন্ত এবং প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে চন্দ্রদার যারা হত্যাকারী তাদেরকে পাড়ার মোড়ে দাঁড়িয়ে ওই মধ্যম গ্রামের ওইখানে ফাঁসি দেওয়া উচিত। আচ্ছা, আমার আজকের মতো শেষ প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা দেখেছিলাম তার বাড়ির সামনে একটা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ ব্যারিকেড দিয়েছিল, যার জন্য রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত করতেও প্রবলেম হতো। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখলাম আমরা কোনো ব্যারিকেড নেই, পুলিশের তরফে তা লাগানো হলেও অধিকারী পরিবার সেটা সরিয়ে দিতে পারে। মানুষজন অবাধে যাতায়াত করছে, সবাই যাচ্ছে আসছে, এই বিষয়টা কি বলবেন? আমার এই পাড়াতে কেয়াতলা রাস্তার ওপারে হচ্ছে জ্যোতিবাবুর বাড়ি। জ্যোতিবাবু বাবার বাড়ি, এবং জ্যোতিবাবুর স্ত্রী কমল জেঠিমা ওখানে, ডলি বৌদি থাকতেন, আসতেন, বাজার করতে আসতেন, আমাদের দোকানে বাজার করতে জিনিস কিনতে আসতেন। তাদের বাড়ির সামনে তো কোনোদিন কোনো ব্যারিকেড লাগানো থাকেনি। বুদ্ধদেব বাবুর বাড়ির সামনে ব্যারিকেড লাগানো থাকতো। ভয়টা কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কয়েকটা বাড়ি পরে একটা বাড়ি ছিল, সেই পরিবারটা কাশ্মীরে বেড়াতে গিয়েছিল। ওই 2 সপ্তাহ পিরিয়ড মতন, 10-12 দিন যেরকম ট্যুর থাকে ওরকম। বাড়ি ফিরে এসে দেখা গেল যে বাড়িটা নেই, বাড়িটাই নেই। ফাঁকা ময়দান, কয়েকটা পিলার, কিছু স্টোন চিপস, বালি, ইট, এগুলো পড়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়
কে এই কাজটা করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ভাই এই কাজটা করেছিল? এই অত্যাচার ভবানীপুরের মানুষকে সহ্য করতে হয়েছে। ভবানীপুরে সাবানের ফ্যাক্টরি ছিল, কারখানা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সি সেটা ব্লক হয়ে গেল কি করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পেছনে হচ্ছে আদিগঙ্গা। এই আদিগঙ্গা ড্রেজিং হয় না কেন? আলিপুর সেন্ট্রাল জেল একটা ঐতিহাসিক জেল, ঋষি অরবিন্দ থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে তাবড় তাবড় বিপ্লবীরা ওই জেলে বন্দী ছিলেন। ওই জেলের জমিগুলোকে প্রমোশন করার জন্য কাকে দেওয়া হচ্ছিল? কলকাতার ট্রাম কোম্পানির জমিগুলো প্রমোটারদের হাতে কেন বিক্রি করে দেওয়া হচ্ছিল? এই প্রশ্ন তো ভবানীপুরের মানুষের থাকবে। একটা মানুষ তার মদের দোকান বিক্রি করতে চাইছে, সেটাও মমতা ব্যানার্জির ভাইকে বাধ্য হয়েছিল বিক্রি করতে। কেন? যে অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইরা, আমি নাম নিয়েই বলছি, বাবুনদা কার্তিকদা করেছেন, আর যে দুই ভাই আছে তারা অতটা সামনেও থাকেন না, কিছুই করেন না, কিন্তু বাবুনদা এবং কার্তিকদা যে অত্যাচার করেছে তার ফল এটা। এবং এটা কখনোই করতে পারতেন না যদি মমতা ব্যানার্জি তার দিদির এই প্রশ্রয়টা না থাকতো, ভাইপোর প্রশ্রয়টা না থাকতো। এবং আমি সেদিনও যেটা বলেছিলাম, আজ আবার বলছি, কিছুদিন যেতে দেন, ব্যানার্জি পরিবারটা কালীঘাটের মোড়ে দাঁড়িয়ে মারামারি করবে, পুলিশকে দিয়ে থামাতে হবে। এই দৃশ্য ভবানীপুর দেখবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ীর কথা। তিনি কিন্তু কার্যত তৃণমূল সরকার এবং যে ব্যানার্জি পরিবার আছে সেই পরিবারকে এক হাত নিলেন, এবং পাশাপাশি তিনি বললেন বিজেপি কিন্তু রক্তের হোলি চায় না। এই সরকারের যে পরিবর্তন, সেই পরিবর্তন শিল্প আনবে, পরিবর্তন মানুষের হিতে যাবে, মানুষের ভালোই হবে। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 কলকাতা।